শুরু করছি 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্ক কি বলেছে? আনোয়ারা বিবি তার অর্ধবৃত্তাকার জমির চারিদিকে প্রতি মিটার 18.50 টাকা হিসেবে বেড়া দিতে 2664 টাকা খরচ করেছেন। তিনি যদি তার ওই অর্ধবৃত্তাকার জমি প্রতি বর্গমিটার 32 টাকা হিসেবে চাষ করান, তাহলে মোট কত টাকা চাষ করবেন হিসাব করে লিখি। তাহলে ওনার কাছে জমি আছে কিরকম? এই অর্ধবৃত্তাকার জমি আছে। এবার প্রথমেই বলেছে যে 18.5 টাকা দিয়ে কতখানি বেড়া দেওয়া যায়? 1 মিটার। তাহলে মোট খরচ করেছেন কত? 2664 টাকা। তাহলে এত টাকা খরচ করে কত মিটার বেড়া দেওয়া যাবে সেটা আমরা আগে বের করি। তাহলে মোট আমরা প্রথমে কি বের করব? তাহলে মোট কতখানি বেড়া দিয়েছেন, তাহলে মোট বেড়ার পরিমাণ আমরা কি করে পাবো? অবশ্যই যত টাকা মোট খরচ হয়েছে তাকে প্রতি বর্গমিটারে ভাগ করে দেবো। প্রতি বর্গমিটারে যত টাকা খরচ হয়েছে 18.50, তাহলে এত মিটার। এবার ভাগ করলে আমি যদি এখানে দশমিক তুলে দিই, তাহলে এখানে কত হবে? 100 গুণন হয়ে যাবে, তাই না? এবার 0 0 কেটে দাও। এইবারে কত হবে বলো দেখি? 5 দিয়ে কাটলে 5 দুগুণে এখানে 10, 5 দিয়ে কাটলে আমার কত হবে? 3 5 15, আর হচ্ছে 5 7 35। এবার আমার 37 দিয়ে কাটাকুটি যাবে। 37 দিয়ে কাটলে আমার এটা হয়ে যাবে 72। তো এটা কত হয়ে গেল? 144 মিটার। ঠিক আছে, তাহলে মোট বেড়ার পরিমাণ পেয়ে গেলাম। আচ্ছা, এই বেড়াটা কোথায় দিয়েছে? এই অর্ধবৃত্তাকার যে ওর জমিটা আছে তার চারপাশ দিয়ে তো দিয়েছে। তার মানে এই যে এত মিটার যে পেলাম বেড়া, তার মানে এটা কোথায় দিয়েছে? তার মানে এটা তার পরিসীমা বরাবর বা পরিধি বরাবর দিয়েছে। তাহলে এই যে এত মিটার পেলাম, এটাই হচ্ছে তার জমির পরিসীমা বা পরিধির পরিমাণ। ঠিক আছে, আমরা এখানে ব্যাসার্ধটা জানি না, ধরে নিই এর ব্যাসার্ধটা আর। তাহলে আমি কি লিখব? তাহলে ধরি অর্ধবৃত্তাকার জমির ব্যাসার্ধ কত ধরে নেব? আর মিটার, তাই না? আমরা কেবলই পেয়ে গেলাম। তাহলে আমরা এখানে লিখতে পারি অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা কি পেয়ে গেলাম? এই জমির যা পরিধি। এবার আমরা এর আগেই আমরা আলোচনা করে নিয়েছি পার্ট 1-এ কি করে আমরা অর্ধবৃত্তাকার জমির পরিসীমা বের করতে পারি, তাই না? তার ফর্মুলাটা কি? পাই আর প্লাস 2r। এটা ইকুয়াল টু কত হচ্ছে? 144। তাহলে এখান থেকে অবশ্যই যদি আমি আর কমন যাই, হয়ে যাবে পাই প্লাস 2 ইকুয়াল টু, এখান থেকে আমি আরেকটা স্টেপ করতে পারি, ইমপ্লাইজ আর প্লাস 2 ইজ ইকুয়াল টু 144। এখান থেকে আমি কি করতে পারি? আর ইকুয়াল টু তাহলে কত হবে? এখানে এলসিএম যদি 7 হয়, তাহলে এখানে যাবে 22 প্লাস 14 ইকুয়াল টু 144। Therefore, R is equal to 144 into 7 divided by 22 আর 14 যোগ করলে হয়ে যাবে আমাদের 36, তাই তো? এবার 36 দিয়ে কতবার দিয়ে কাটাকাটি যাবে আমার? এটা দিয়ে 4 বার যাবে। তাহলে এখানে কত হলো? 28 বেরিয়ে গেল। তাহলে আমরা ব্যাসার্ধ কত পেয়ে গেলাম? আমরা পেয়ে গেলাম ব্যাসার্ধ 28 মিটার। এখন কি বলেছে? তিনি যদি ওই অর্ধবৃত্তাকার জমি প্রতি বর্গমিটার 32 টাকা হিসেবে চাষ করাতে চান, তাহলে যে চাষ যে কোথায় করাবে? নিশ্চয়ই পরিধিতে নয়, ভেতরে করাবে। ভেতর মানে কি? জমির ক্ষেত্রফল। তাহলে আমাদের এখন কি বের করতে হবে? জমির ক্ষেত্রফল। তাহলে জমির ক্ষেত্রফল তাহলে কত হবে? আমি আগেই বলেছি জমির ক্ষেত্রফল তাহলে কত হবে? মোট ক্ষেত্রফলের অর্ধেক। জমির ক্ষেত্রফল কত হবে? পাই আর স্কয়ার বাই 2। পাই আর স্কয়ার গোটা বৃত্তের ক্ষেত্রফল, তাহলে অর্ধবৃত্তাকারের ক্ষেত্রফল হবে পাই আর স্কয়ার বাই 2। ঠিক আছে, তাহলে আমার এখানে ক্ষেত্রফলটা তাহলে কত হবে? আমরা করে ফেলি, হাফ অফ পাই আর স্কয়ার। তাহলে পাই, এখানে আর এর ভ্যালু কত?
28 স্কোয়ার। ঠিক আছে, অবশ্যই আমরা কি একক বর্গ মিটার। এখানে কত হবে, হাফ ইন্টু 22/7 ইন্টু 28 ইন্টু 28। দেখো কাটাকুটি হবে আমার এখানে 7 দিয়ে কাটলে 4 7 28, 2 দিয়ে কাটলে 2 2 4, তাহলে উপরে কত থাকলো 44 ইন্টু 28 বর্গ মিটার। ঠিক আছে, আশা করি এইটুকু তোমরা বুঝে গেছো। এইবারে বলেছে প্রতি বর্গ মিটারে খরচ কত, প্রতি বর্গ মিটারে খরচ হচ্ছে আমার 32 টাকা। তাহলে মোট কত খরচ হবে, তাহলে প্রতি বর্গমিটার 32 টাকা হিসেবে খরচ হবে। জাস্ট জমির ক্ষেত্রফলকে আমি 32 তে মাল্টিপ্লাই করে দেবো, ইন্টু 28 ইন্টু 32। অবশ্যই এটা আমার কি হবে, টাকা। এবার দেখো এগুলো তুমি রাখে গুণ করে নেবে তোমরা। এগুলো যদি গুণ করি তাহলে আমরা কত পাবো, 39,424 টাকা। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা চলে যাবো এর পরের অঙ্কে। শুরু করছি 11 নম্বর অঙ্ক। 11 নম্বর অঙ্কে কি বলেছে আমার বন্ধু রজত একই বেগে দৌড়ে স্কুলের বৃত্তাকার মাঠটি যে সময় প্রদক্ষিণ করলো, একই বেগে ব্যাস বরাবর দৌড়তে 30 সেকেন্ড সময় কম নিল। তার মানে ব্যাস বরাবর দৌড়তে ওর 30 সেকেন্ড সময় কম নিয়েছে। তার গতিবেগ যদি 90 মিটার পার মিনিট হয়ে থাকে, তাহলে স্কুলের মাঠের ক্ষেত্রফল কত। তাহলে ঘটনাটা ঠিক এরকম, স্কুলের মাঠটি হচ্ছে আমার এরকম বৃত্তাকার। তাহলে ওই একবার মনে করে এখান থেকে দৌড় শুরু করেছে, পুরো মাঠটা প্রদক্ষিণ করেছে, তাহলে সেক্ষেত্রে একটা সময় লেগেছে, আর একটা ব্যাস বরাবর গেছে, সেখানে একটা সময় লেগেছে। কিন্তু ব্যাস বরাবর যেতে ওর 30 সেকেন্ড সময় কম লেগেছে। তাহলে এখানে আমার কিছুই দেওয়া নেই, আমি ধরে নেব মাঠটির ব্যাসার্ধ আমার এখানে যেহেতু একক আছে মিটারে, তাই ধরে নেব 8 মিটার। এবার চারপাশ ঘোরা মানে কি, পরিধি বরাবর ঘোরা। তাহলে পরিধি কত, পরিধি আমরা অলরেডি শিখে নিয়েছি 2πr মিটার। আর ব্যাস কত, ব্যাস অবশ্যই 2r মিটার। এবার এখানে দেখো, এখানে গতিবেগ বলে দিয়েছে, যে গতিবেগে ঘুরেছে সে গতিবেগটা বলে দিয়েছে কত, 90 মিটার পার মিনিট, তাই না। এখন আমরা জানি দূরত্বকে যদি গতিবেগ দিয়ে ভাগ করা যায় তাহলে সময় পাওয়া যায়, তাই না। তাহলে প্রশ্ন অনুসারে আমার পরিধি বরাবর ঘুরতে বেশি সময় লেগেছে, এই 4 পাশ যখন ঘুরেছে, একবার প্রদক্ষিণ করেছে, তাহলে এই 4 পাশ ঘুরতে কত সময় লেগেছে। মোট দূরত্ব কত, 2πr দূরত্ব, তাকে আমি গতিবেগ দিয়ে ভাগ করবো কত, 90 মিটার পার মিনিটে ভাগ করে দিলাম, তাহলে পেয়ে গেলাম এত মিনিট। তাহলে কি পেলাম, এই পরিধি বরাবর ঘুরতে কত সময় লাগছে। এই সময়টা বেশি লেগেছে কার অপেক্ষা, যদিও ব্যাস বরাবর যায়, ব্যাসের দৈর্ঘ্য কত 2r, তাকে আমি গতিবেগ দিয়ে যদি ভাগ করি তাহলে সময়টা পেয়ে গেলাম। এই কত সময়ের গ্যাপটা, কত সময়ের, অবশ্যই 30 সেকেন্ডের। কিন্তু আমি অঙ্কে পেলাম মিনিট এ পাশে, তাহলে মিনিট করতে অবশ্যই 60 ভাগ করতে হবে, তাহলে কাটাকুটি করলে এটা হয়ে যাবে হাফ। এখন দেখো এদের মধ্যে দুজনের মধ্যে কত কমন আছে, 2r/90 কমন আছে, তাহলে পাই মাইনাস 1 ইজ ইকুয়াল টু হাফ। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে দেখো 2r/90, এখানে যদি আমি পায়ের ভ্যালুটা বসিয়ে দিই, 27 মাইনাস 1 ইজ ইকুয়াল টু হাফ। এখান থেকে কি হবে, 2r/90, এটা হয়ে যাবে আমার 15/7, এলসিএম 7 হবে, বিয়োগ করলে 15ই হয়। তাহলে দেওয়ার পর এখান থেকে আটটা বের করে দেবো। আর বের করলে কত হবে দেখো, এখানে কেটে দিয়ে আমি 6 15 90 হয়, 2 দিয়ে কাটলে 3 2 6 হয়, তাহলে নিচে কত হচ্ছে, এখানে 3 7 21, তাহলে 21/2, এটা আমি পেয়ে গেলাম ব্যাসার্ধ। এইবার আমাকে বলেছে যে স্কুলের মাঠের ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে ভেতরের অংশটুকু বের করতে হবে, তাহলে ক্ষেত্রফল কত হবে,
তাহলে দেয়ারফর ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু আমরা ফর্মুলা জানি পাই আর স্কোয়ার, তাহলে পাই ইন্টু আর স্কোয়ার, এখানে আর এর ভ্যালু কত 21/2 হোল স্কোয়ার, অবশ্যই কি হবে বর্গ মিটার, তাই তো। পায়ের ভ্যালু বসিয়ে দিই 22/7 ইন্টু 21/2 ইন্টু 21/2 বর্গ মিটার। এবার দেখো তোমরা যেটুকু কাটাকাটি যাবে সেটুকু কাটাকাটি করতে হবে। এখানে 7 দিয়ে যদি কাটি 3 7 21 হবে, ঠিক আছে। 2 দিয়ে কাটলে 11 হবে। আর তো কিছু করার নেই মনে হচ্ছে আমার, তাহলে উপরে থেকে গেলে 11 গুণন 63 ডিভাইডেড বাই 2 বর্গ মিটার, তাই না। এই দুটো মাল্টিপ্লাই করলে 693/2 বর্গ মিটার। এবার এটা যদি ভাগ করে দিই আমরা কত পাবো 346.5 বর্গ মিটার। এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে। তাহলে 11 নম্বর অঙ্ক হয়ে গেল। চলে যাবো আমরা 12 নম্বর অঙ্কে। চলে আসি 12 নম্বর অঙ্ক। 12 নম্বর অঙ্কে কি বলেছে, বকুলতলার বৃত্তাকার মাঠের বাইরের চারদিকে একটি সমপরিসরের রাস্তা আছে। রাস্তাটির বাইরের সীমারেখার দৈর্ঘ্য ভেতরের সীমারেখার দৈর্ঘ্য অপেক্ষা 132 মিটার বেশি। পথটির ক্ষেত্রফল 14,190 বর্গমিটার হলে বৃত্তাকার মাঠটির ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে প্রথমে আমি বৃত্তাকার মাঠের ছবি আঁকছি। এই হলো বৃত্তাকার মাঠ। এবার বলেছে এর চারপাশে সমপরিসরের রাস্তা আছে, ঠিক আছে। এইবারে আমি ধরে নিই যে ভেতরে যে বৃত্তটা পেলাম, তাই না, শুধু মাঠ যেটা, ঠিক আছে। এই মাঠ, শুধু যে মাঠ আছে তার ব্যাসার্ধ আর। তাহলে কি ধরবো, ধরি মাঠের ব্যাসার্ধ কত ধরবো আমি, মাঠের ব্যাসার্ধ ধরবো আমি আর, অবশ্যই এখানে মিটার। নেবো আমি রাস্তা সহ যে মাঠ, রাস্তা সহ মাঠের আমি ব্যাসার্ধ কত ধরবো, ক্যাপিটাল আর, ঠিক আছে। তাহলে আমরা ধরে নিই রাস্তা সহ মাঠের ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর মিটার। তার মানে ভেতরেরটুকু স্মল আর আর এই বাইরেরটুকু ক্যাপিটাল আর। আমাকে কি বলেছে, বৃত্তাকার মাঠটির ক্ষেত্রফল হিসাব করে লিখি। এই ভেতরের অংশের ক্ষেত্রফলটা আমাকে বের করতে হবে, এই অংশের। আর আমাকে কি দেওয়া আছে, এই পথটির ক্ষেত্রফল আমাকে দেওয়া আছে, তাই না। আমরা অলরেডি জেনে গেছি পথের ক্ষেত্রফল যে তার ফর্মুলাটিকে আমরা জেনে গেছি। এখানে আর একটা কন্ডিশনও দেওয়া আছে, যে বলেছে রাস্তাটির বাইরের সীমারেখার দৈর্ঘ্য। তাহলে বাইরের সীমারেখার দৈর্ঘ্য কত হলো 2π আর ক্যাপিটাল আর, আর ভেতরের সীমারেখার দৈর্ঘ্য হলো 2π স্মল আর। সেই পার্থক্যটা কত বলেছে 132 মিটার। তাহলে প্রথমে প্রশ্নানুসারে আমাকে এখানে বলেছে যে 2π ক্যাপিটাল আর মাইনাস 2π স্মল আর ইজ ইকুয়াল টু 132। এখান থেকে যদি আমি 2π কমন নিই তাহলে হয়ে যাবে ক্যাপিটাল আর মাইনাস স্মল আর ইজ ইকুয়াল টু 132, ঠিক আছে। এখান থেকে আমি শুধু আর মাইনাস আরটা বের করবো, তাহলে কত হবে 132 ডিভাইডেড বাই 2 ইন্টু পাই মানে 22, উপরে যাবে 7। কাটাকুটি যদি করি তাহলে 6 দুগুণ 12, 6 দুগুণ 12, 3 দিয়ে কাটলে 66, 3 সাথে 21। এই মানটা আমি পেয়ে গেলাম আর মাইনাস আর। এবার পথের ক্ষেত্রফলও দেওয়া আছে, আমরা অলরেডি জেনে গেছি পথের ক্ষেত্রফলের ফর্মুলা। তাহলে আবার কি প্রশ্ন অনুসারে আমরা জেনেছি যে পাই ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস পাই স্মল আর স্কোয়ার, এটাই তো পথের ক্ষেত্রফল। একটু আমি অঙ্ক করলাম, পুরো ক্ষেত্রফল থেকে ভেতরের ক্ষেত্রফলটা বাদ। সেটা আমাকে বলে দিয়েছে, অঙ্কে বলে দিয়েছে 14,190, ঠিক আছে। এখান থেকে তাহলে আমরা কত কমন যাবে পাই, তাহলে ব্র্যাকেটে কত আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 14,190, তাই তো। দেখো এখানে মজার ব্যাপার, এই পাইটাকে ভেঙে দেবো কত 22/7, আর আর স্কোয়ারের ভ্যালু কত, আর স্কোয়ার মাইনাস ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার, তাহলে এটা কি হবে আর প্লাস আর
ইন্টু আর মাইনাস আর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। এটা কত হলো 14,190 ডিভাইডেড বাই 22 ইন্টু হয়ে গেল আমার 7। এবার দেখো আমার কি করে কাটাকুটিটা যায়। দেখো 7 দিয়ে এখানে আমার কাটাকুটি যাবে, 7 দিয়ে কাটলে হয়ে যাবে না, এখানে আমি আর একটা মান জানি, আর মাইনাস আর এর মানটা জানি, তাই সেটাও করে নিই। তাহলে এখান থেকে আমি আর প্লাস আর এর ভ্যালু কত হবে, শুধু 14,190 ইন্টু 7 ডিভাইডেড বাই 21 ইন্টু 22, এই ভ্যালুটা দিবেন তো অলরেডি আমি বের করে নিয়েছি। তাহলে 7 দিয়ে কাটলে 3 সাথে 21 হয়ে গেল। এবার আমি 3 দিয়ে কাটবো, এই 3 দিয়ে পুরোটাকে কেটে দেবো। তাহলে কত হবে দেখো, 3 4 12, 7 3 0। এইবারে তাহলে আমার উপরে কত হলো 4 7 3 0 ডিভাইডেড বাই 22। এটাকে যদি ভাগ করি পেয়ে যাবো 215। ঠিক আছে, তাহলে আমি দুটো ভ্যালু পেলাম, একটা হচ্ছে আর মাইনাস আর, একটা হচ্ছে আর প্লাস আর। আমি যদি এই দুটো ইকুয়েশনকে আমি যোগ করে দিই বা বিয়োগ করে দিই, দুটো ভ্যালু পেয়ে যাবো। কিন্তু আমার এখানে ক্যাপিটাল আর দরকার নেই, আমাকে কি চেয়েছে বৃত্তাকার মাটির ক্ষেত্রফল, তার মানে আমাকে স্মল আর দরকার। এখন স্মল আর কি করে পাবো, আমি দুটো ইকুয়েশন পেয়ে গেছি। দেখো এই দুটো সমীকরণকে যদি আমি বিয়োগ করে দিই 1 নম্বর থেকে 2 নম্বর, বা এটাকে তুমি দিয়ে দাও 1 নম্বর, এটাকে দিয়ে দিতে পারো 2 নম্বর। ঠিক আছে, তাহলে 2 - 1 যদি করো তাহলে কি পেয়ে যাচ্ছি আমি, করে পাই, এটা তোমরা লিখে নেবে, করে 2 - 1 করে পাই। তাহলে আর প্লাস আর মাইনাস আর, আর এই মাইনাস মাইনাসে এই আরটা কি হয়ে যাবে প্লাস আর, ইজ ইকুয়াল টু কত হবে 215 - 21। ঠিক আছে, এইবার এটা বিয়োগ করলে কত হবে 4 আর 2 কত হলে এটা হয়ে যাবে 19, তাই না? তাহলে ক্যাপিটাল ক্যাপিটাল আর কেটে গেল। তাহলে 2r ইজ ইকুয়াল টু আমার হয়ে যাবে কত, 2r ইজ ইকুয়াল টু হয়ে গেল 194। সেখান থেকে আমি আর এর ভ্যালুটা পেয়ে যাব কত, আমি যদি ভাগ করে দিই তাহলে পেয়ে যাচ্ছে 194কে 2 দিয়ে ভাগ করলে পেয়ে যাবো 97, পেয়ে গেলাম। তাহলে মাঠের ব্যাসার্ধ পেয়ে গেলাম। তাহলে মাঠের ক্ষেত্রফল কি হবে, তাহলে অতএব মাঠের ক্ষেত্রফল ফর্মুলা একই, পাই আর স্কোয়ার। তাই আমি আর এখানে ফর্মুলাটা লিখবো না, আমি এখানে একবারেই করে দেবো, পাই 22/7 আর স্কোয়ার 97 ইন্টু 97। অবশ্যই এখানে এককটা কি হবে, বর্গ মিটার। ঠিক আছে, তোমরা এটা যদি গুণ করো তাহলে সব কিছু করলে হবে হচ্ছে 206,998/7। তোমরা এগুলো বাড়িতে করবে। এটা ভাগ করলে হবে আমার হচ্ছে 29571 বর্গ মিটার। তাহলে আমরা মাঠের ক্ষেত্রফলটা বের করে নিলাম। তাহলে হয়ে গেল আমার 12 নম্বর অঙ্ক। ঠিক আছে, চলে যাবো আমরা এর পরের অঙ্কে, অর্থাৎ 13 নম্বর অঙ্কে। এবার আমরা শুরু করছি 13 নম্বর অঙ্ক। 13-র দুটো অঙ্ক আছে। 1 নম্বর অঙ্ক দেখো, এখানে দুটো ছবি দেওয়া আছে। কি বলেছে, নিচের ছবি রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল হিসেব করে লিখি। তাহলে এরপর একটা বৃত্ত দেওয়া আছে, তার ভিতরে একটা বর্গক্ষেত্র দেওয়া আছে। তাহলে এই যে বৃত্তটা দেওয়া আছে, হ্যাঁ, আর ভিতরে বর্গক্ষেত্র দেওয়া আছে, আর রেখাঙ্কিত অঞ্চল কি এই পাশের অঞ্চলগুলো। তাহলে এই রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল বের করতে গেলে আমরা কি করব, পুরো বৃত্তের ক্ষেত্রফল বের করব। সেখান থেকে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা যদি আমরা বিয়োগ করে দিই তাহলেই অবশ্যই আমি রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফলটা পেয়ে যাব, তাই কি না? তাহলে আমার এখানে বলে দিয়েছে কত, বৃত্তের বলেছে ব্যাসার্ধ বলে দিয়েছে আমার কত, দেখো অঙ্কে বলে দিয়েছে 7 সেন্টিমিটার, 7 সেমি। ব্যাসার্ধ যদি 7 সেমি হয় তাহলে অবশ্যই ব্যাস কত, ব্যাস হয়ে গেল আমার 14 সেমি। এখন বৃত্তের যেটা ব্যাস সেটা কি হচ্ছে, আমার বৃত্তের যেটা ব্যাস, মনে করে এখানে কেন্দ্র আছে, বৃত্তের যেটা ব্যাস সেটা বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। হ্যাঁ কি না, আমরা ছবি দেখে বুঝতে পারছি সেটা বর্গক্ষেত্রের
কর্ণের দৈর্ঘ্য। আমি ধরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, এখানে যেহেতু সব এ সেন্টিমিটারে আছে তাই ধরে নিলাম এ সেন্টিমিটার। তাহলে দেয়ারফর কর্ণের দৈর্ঘ্য কত হবে? অবশ্যই কর্ণের দৈর্ঘ্য হয়ে যাবে, আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণদৈর্ঘ্য কত হয়, a√2। ঠিক আছে, a√2 সেন্টিমিটার। তাহলে প্রশ্ন অনুসারে দেয়ারফর a√2 মিনস কত? 14। সেখান থেকে আমি কি পেয়ে যাবো? সেখান থেকে আমি পেয়ে যাবো দেয়ারফর a ইজ ইকুয়াল টু 14/√2, তাই না? তার মানে কত হলো? 7√2। তাহলে আমি বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। তাহলে এখন রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফলটা কত হবে? তাহলে রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল কি হবে? পুরো বৃত্তের ক্ষেত্রফল থেকে আমি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বাদ দিব। তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত? πr² - a²। ঠিক আছে, এখন দেখো মানগুলো আমি বসিয়ে দিব। πr² এর ভ্যালু কত? 22/7 ইন্টু এখানকার ভ্যালু কত বলে দিয়েছে? আর এর ভ্যালু 7, তাহলে 7 × 7 মাইনাস a² মানে কত? 7√2 তার হোল স্কোয়ার। এবার দেখো 7 কেটে দিলাম, তাহলে কত হলো আমার এখানে? আমরা 22 × 7 মাইনাস এখানে কত হবে? 7 × 7 × 2, √2 করলে 2। আমরা 4 হাতে 1 লোক 14 15 মাইনাস এখানে হয়ে যাচ্ছে 49কে 2 দিয়ে গুণ করলে আমার হয়ে যাবে 98। এটা বিয়োগ করলে আমার হয়ে যাবে 56, অবশ্যই বর্গ সেন্টিমিটার। শুরু করছি 13-2 নম্বর অঙ্ক। 13-2 নম্বর অঙ্ক কি বলেছে দেখো, এখানে দেখো একটা ছবি দিয়ে দিয়েছে, 4টে বৃত্ত আছে, মাঝখানে একটা বর্গক্ষেত্র আছে, তাই না? তাহলে এই যে রেখাঙ্কিত অঞ্চল যেটা আছে বাকি অংশটুকু, সেটা আমার ক্ষেত্রফল বের করতে বলেছে। এই অঙ্কটি দুটো পদ্ধতিতে করা যেতে পারে। কেমন করে? প্রথমে এই 4টি বৃত্তের ক্ষেত্রফল বের করে সেখানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বিয়োগ দিলে সেটা একভাবে করা যায়, কিন্তু আমি এবার সেইভাবে করবো না, পদ্ধতি অনেক লেন্দি। আমি শর্ট প্রসিডিউর যেটা আছে সেটি আমি করবো। কীরকম? দেখো, যে কোনো আমি একটা বৃত্তের কথা ভাবছি, মনে করো এই বৃত্তটার কথা ধরলাম, যার কেন্দ্র এ। এবার দেখো, ঠিক এটা এ কেন্দ্রীয় বৃত্ত, আর আমার এই অংশটুকু রেখাঙ্কিত আছে। তাহলে এটা বাদ দিয়ে এইটুকু অংশের আমাকে ক্ষেত্রফল বের করতে হবে, রেখাঙ্কিত অংশের। আমি যদি একটা বের করতে পারি, তাহলে 4টির জন্য বের করবো কি? একটা বের করে তাকে 4 দিয়ে গুণ করে দিলেই আমার পুরো রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফলটা বেরিয়ে যাবে। তাহলে দেখো, আমি শুধু একটার জন্য বের করছি, কি করে হবে? তাহলে দেখো, এখানে দেখো আমার এই বৃত্তের কেন্দ্রে যে মোট কোণটা কত থাকে? এটা থাকে 360 ডিগ্রি, তাই কি না? 360 ডিগ্রি থাকে, কিন্তু আমার এখানে কোণটা কত? 90 ডিগ্রি। তাহলে বাকি অংশ যে কোণটা আছে তার পরিমাণ কত? 360 থেকে যদি আমি 90 ডিগ্রি বিয়োগ করি তাহলে কত পাবো? অবশ্যই পাবো আমার 270 ডিগ্রি। এই বাকি যে অংশটুকু আছে, 90টুকু বাদ দিয়ে বাকি যে অংশটুকু আছে তার মান কত পেলাম? 270 ডিগ্রি। আমরা এর আগে শিখে নিয়েছি যে বৃত্তকলার ক্ষেত্রফল কি করে বের করে। তাহলে আমরা কি করব? তাহলে এ কেন্দ্রীয় বৃত্তের রেখাঙ্কিত বৃত্তকলার ক্ষেত্রফল কি হবে? দেখো, রেখাঙ্কিত অঞ্চলটা কত ডিগ্রি কোণ করে আছে কেবলই বুঝিয়ে বললাম তোমাদের। তাহলে কি হবে? 270, কার উপরে? অবশ্যই 360 ডিগ্রি টোটালটা। এর সঙ্গে আমাকে কি করতে হবে? ফর্মুলা, বৃত্তের ক্ষেত্রফল πr²। তাহলে এখানে πr², এখানে ব্যাসার্ধ কত? 3.5, তাহলে 3.5 × 3.5 একক কি লিখবো? বর্গ সেমি। ঠিক আছে, এবার দেখো পরের লাইনে যদি আমি করি, তাহলে 270/360 × 22/7
ইন্টু 3 দশমিক তুলে দিলে 10, এখানেও দশমিক যদি তুলে দিই তাহলে 10 হবে। এবারে দেখো একে একে আমরা কাটাকুটিগুলো করতে থাকবো। 0 0 কেটে গেল, 9 দিয়ে কাটলে 3, 9 দিয়ে কাটলে 4, ঠিক আছে। এরপরে দেখো আমরা 7 দিয়ে কাটবো, 7 দিয়ে কাটলে 5 7 35, 5 2 10, 2 দিয়ে কাটলে এখানে কত পেলাম 11, এখানে কত হবো 5 2 10, 5 7 35, তাই না? তাহলে উপরে আলটিমেটলি আমার কত দাঁড়ালো 33 গুণন 7, আর নিচে কত হলো 4 2 8। তাহলে আমি কি পেয়ে গেলাম, এই কেন্দ্রীয় বৃত্তের রেখাঙ্কিত বৃত্তকলার ক্ষেত্রফলটা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে এটিতে 80 পেলাম, তাহলে 4টির কত হবে, অবশ্যই 4 দিয়ে গুণ করতে হবে। দেয়ারফর 4টি বৃত্তকলার ক্ষেত্রফল কত হবে, অবশ্যই এটাকে আমি 4 দিয়ে গুণ করে দেবো। 4 ইন্টু 33 গুণন 7 বাই 8, 4 2 কত হবে 8। অবশ্যই এখানে ইউনিটটা কিন্তু বর্গ সেমি, তাই না? তাহলে দুটো মাল্টিপ্লাই করলে আমার হয়ে যাবে কত, 323 1 হাতে 1 2, 323 22 23 ডিভাইডেড বাই 2, তার মানে এটা কত হয় 115.5 বর্গ সেন্টিমিটার, ঠিক আছে। আশা করি তোমরা অঙ্কটা বুঝেছ। এখানেও আমরা একটা একক দিয়ে দেবো, অবশ্যই এটা হবে বর্গ সেন্টিমিটার। তোমরা যদি কোথাও না বুঝে থাকো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের আবার অঙ্কটি বুঝিয়ে দেবো, ঠিক আছে। পার্ট 2তে আমরা একটি অঙ্ক করব, পার্ট 3তে গিয়ে আবার আমরা কিছু অঙ্ক করব। তাহলে আজ এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটনটি প্রেস করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। পরবর্তী পার্টে আমাদের আবার দেখা হবে, ঠিক আছে।